বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা, বড় ভূমিকা রাখবেন নতুন ভোটার, মাদক যানজট মুক্ত নগরী প্রত্যাশা। টাকা না দিলে সুস্থদেরও আনফিট করে দিচ্ছে মেডিকেল চেক আপ সেন্টারগুলো, ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামীরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে শিগগিরই ঢাকার সঙ্গে নেপিদোর আলোচনা প্রস্তাব দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। বান্দরবানের নাইখংছড়িতে র্যাবের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ সহ 4 রোহিঙ্গা আটক। এবং নতুন বছরেও স্বস্তি মিলছে না বাজারে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মুরগি ও ডালের দাম। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সকাল থেকে মেয়র পদে 2 প্রার্থী নৌকা ও হাতি প্রতীকের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে জনগণের সেবা করার সুযোগ চেয়ে ভোট চাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। গোটা নগরী এরই মধ্যে প্রচারণার পোস্টারে ছেয়ে গেছে। তবে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন তার পোস্টার ছিঁড়ে ফেলার। অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি দাবি করেন নির্বাচনী প্রচারে সবাই সমান সুযোগ পাচ্ছে। এদিকে নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন, সময় কম থাকায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। উচ্চ শব্দে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। জনতা আমার পাশে এবং নারায়ণগঞ্জের মা বোনরা আমাকে দীর্ঘদিন দেখেছে, সকলেই আমার পাশে আছে। নৌকা জয়যুক্ত হবে, এই জন্য উনি দিশাহারা হয়ে অনেক কিছু বলছেন, সুতরাং অভিযোগগুলি সঠিক না। কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই, একদম না। আচরণবিধি সরকারি যে প্রার্থী সে আচরণবিধি লঙ্ঘন করতেছে, আমি অভিযোগ দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নতুন ভোটার 42,000। এরাই এবারের ভোটে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন, তাই প্রার্থীদের ভাবনায় জায়গা করে নিয়েছেন নতুন ভোটাররা। আর এই প্রজন্মের চাওয়া মাদক ও যানজট মুক্ত নগর সহ শিক্ষা ও বিনোদনমুখী নগর গড়ে তুলবেন এমন মেয়র ও কাউন্সিলর। আগামী 16 জানুয়ারি হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী নতুন ও তরুণ ভোটাররা। করছেন নানা হিসাব নিকাশ। 5,18,315 জন ভোটারের মধ্যে 42,420 জনই নতুন। এই নতুন ভোটাররাই পারেন নির্বাচনের হিসাব নিকাশ বদলে দিয়ে যে কারো পাল্লা ভারী করতে। নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির পাশাপাশি বর্তমান রাজনীতি সংস্কার করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তরুণরা। এখন নারায়ণগঞ্জের প্রত্যেকটা অলিগুলিতে হাত বাড়াইলে মাদক পাওয়া যায়। আমরা এরকম একজন মেয়র চাই যে মাদকের বিরুদ্ধে কাজ করবে। নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে নিভৃতে থাকতে পারবে এবং তার পাশাপাশি নাগরিক যে সুবিধা, সেই প্রত্যেকটি সুবিধা আমাদের জন্য নিশ্চিত করা হবে। নারায়ণগঞ্জের সবার জন্য জনগণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করবে এরকম একজন লোক দরকার। ছাত্ররা যেমন দূরে গিয়ে কোনো পড়াশোনা না করতে হয়, আমরা নারায়ণগঞ্জ শহরে থেকে যেন আমরা নারায়ণগঞ্জেই আমরা নিজেদের পড়ালেখা চালিয়ে যেতে পারি। তরুণ ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী জোর দিচ্ছেন নতুনদের কর্মসংস্থানে। আর বিনোদনমুখী নগর গড়ে তোলার আশ্বাস স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের। আমি নতুন ভোটারদের সাথে মত বিনিময় করব, তারা কেমন নারায়ণগঞ্জ চায়, তাদের চাহিদা অনুযায়ী আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। খেলার মাঠ, তাদের পাঠাগার, ব্যায়ামাগার, তাদের চিত্ত বিনোদন, তাদের সাংস্কৃতিক কেন্দ্র, এগুলো তো আমিই বলতেছি এবং তাদের জন্য তো দাঁড়াইছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইভিএমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রধান যে 2 জন প্রার্থী রয়েছেন তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে এই নির্বাচনকে সামনে রেখে, এবং আমরা জানতে পেরেছি যে 42,000 তরুণ ভোটার রয়েছেন, তারা কি চাচ্ছেন যিনি সম্ভাব্য মেয়র প্রার্থী হবেন তার কাছে?
দেখুন, প্রধান যে দুই মেয়র প্রার্থী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা তাইফি এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার, তারা আসলে নানা ধরনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিশেষ করে সবচেয়ে যে বেশি ভোটার, অর্থাৎ একদিকে নারী ভোটার রয়েছেন, অন্যদিকে তরুণ ভোটার রয়েছেন, নারীরা কি চান, তরুণরা কি চান, সেই বিষয়গুলো আসলে তারা প্রাধান্য দিচ্ছেন। তারা সেগুলোকে আমলে নিয়ে তারা তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি এখন যে এলাকাটিতে আছি, বন্দর এলাকা। এই বন্দর এলাকার যে শীতলক্ষা নদী, এই শীতলক্ষা নদী আসলে ভাগ করেছে যে 27টি ওয়ার্ড, সেই 27টি ওয়ার্ডের 18টি ওয়ার্ড নদীর একটি প্রান্তে এবং নদী পার হওয়ার পরে আরও 9টি ওয়ার্ড। এবং এই যে 9টি ওয়ার্ড, সেই 9টি ওয়ার্ডে যেতে মানুষকে আসলে বেশ ভোগান্তি পোহাতে হয়। অর্থাৎ দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এখানে একটি সেতু হবে, কিন্তু আজ পর্যন্ত আসলে সেখানে সেতু হয়নি। এর আগে বেশ কয়েকটি নির্বাচনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এখানে একটি সেতু করে দেওয়া হবে। তো এবারের নির্বাচনে এই যে 9টি ওয়ার্ডের যেসব বাসিন্দারা আছেন, তারা কিন্তু আসলে এটিকে প্রাধান্য দিচ্ছেন যে গতবার যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেতু, সেই সেতুটি আসলে হয়নি। এবার কে আসলে সেতু করতে পারবেন, তাদের কাছে যেমন একটু সেতু আসলে এখন প্রধান বিষয়, তেমনি তরুণদের কথা আপনি বলছিলেন। তরুণদের নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় তারা চান, যে তারা নারায়ণগঞ্জের পড়াশোনা করতে চান, উচ্চশিক্ষার যে বিষয়গুলো, সেইগুলোই কারা প্রাধান্য দিবেন। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে এখন নির্বাচনের যে প্রচার অনুসারে নির্বাচনী প্রচার প্রচারণায় উঠে আসছে এবং প্রার্থীরাও তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আর মাত্র 8 দিন বাকি আছে। এখন জোর প্রচারণা চলছে, একদিকে প্রচারণা চলছে, অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ, সেই অভিযোগগুলো উঠছে। প্রার্থীদের পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারগুলোও কিন্তু এখন উঠে আসছে সামনে। তো আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এটি ছিল এখনকার সবশেষ খবর। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের 3 বছর পূর্তি ও 4র্থ বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দিচ্ছেন তিনি। তা সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেলে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা 3য় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2019 সালের 7 জানুয়ারি 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। টাকা দিলে অসুস্থ ব্যক্তি ফিট, না দিলে আনফিট সুস্থরাও। মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ কর্মীর সঙ্গে এমন তুঘলকি কাণ্ড ঘটাচ্ছে বেশিরভাগ মেডিকেল চেক আপ সেন্টার। শুধু তাই নয়, জন্ডিস, যক্ষ্মাসহ কঠিন রোগে আক্রান্ত অনেকে টাকার বিনিময়ে ফিট কার্ড নিয়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। এ বিষয়ে নেই সরকারি নজরদারি। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিদেশ যাত্রার স্বপ্ন ভাঙার যন্ত্রণায় অশ্রুসিক্ত চাঁপাইনবাবগঞ্জের আহসান হাবিব। সচ্ছলতার আশায় জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে যেতে চান সৌদি আরবে। ভাটারার মোহাম্মদ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষাও করান, কিন্তু তাকে আনফিট করা হয়। একদিন বিদেশ যাব, যে টাকা পয়সা আয় রোজগার করে এসে বোনের বিয়ে দিব, মা আছে, মাকে ধরেন হজ করার নিয়ত ছিল। পরে 23,000 টাকায় ফিট হন আহসান। কিন্তু টাকা দিতে না পারায় কুড়িলের ট্রান্সওয়ার্ল্ড মেডিকেল সেন্টার তাকে আনফিট করে দেয় বলে অভিযোগ বিদেশগামী ফরহাদের। যোগাযোগের পরে ওনারা বলছে প্রায় 30,000 টাকা মতো লাগে। সেটা দেওয়ার আমার পক্ষে সম্ভব না। এমনি ওষুধ খেয়ে আবার আসলাম, তো আসার রিপোর্টের দিন দেখছি যে আনফিট দিয়ে দিয়েছে আবার। শুধু তাই নয়, জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরাও মোটা অঙ্কের টাকা দিয়ে ফিট কার্ড নিয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। জন্ডিস হলেও কোনোটাই বাদ নেই, সব জায়গায় সব ফিট সিস্টেমে আসলে আমাদের সাথে আসলে সবাই তো মধ্যপ্রাচ্যের 6টি দেশের সমন্বয়ে গঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি, তারাই মূলত মেডিকেল সেন্টারগুলোর অনুমোদন দেয়। তবে স্থানীয়ভাবে অনুমতি নিতে হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। স্বাস্থ্য পরীক্ষায় ঠুনকো সমস্যার অজুহাত এবং বাড়তি টাকা না পেয়ে যারা শত শত বিদেশগামীর স্বপ্ন ভাঙছে, আদৌ কি তারা বিচারের মুখোমুখি হবেন, নাকি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন এসব অপরাধীরা? স্বাস্থ্য অধিদপ্তর ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, কেবল অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে তারা। এখন যদি কেউ কমপ্লেন করে
যে আমাকে রিপোর্ট দিচ্ছেন, আমার কাছে প্রতারণা করতেছে, আমার কাছে গোপনের টাকা নিয়ে আমার পজিটিভ রিপোর্টকে নেগেটিভ করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেটা তদন্ত করে দেখব। অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশগামীদের। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণা ও অনিয়ম নিয়ে অনুসন্ধান করেছে তালাশের অনুসন্ধানী টিম। বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। চলে যাচ্ছি খবরের অন্যান্য অংশে। মানহীন খাবার খেয়ে কলেরা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন বিদেশগামী যাত্রীরা। যাত্রাপথে অনেকে অসুস্থ হওয়ার পর বিদেশে গিয়ে হাসপাতালেও ভর্তি হচ্ছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। তাই আন্তঃমন্ত্রণালয়ের সভায় বিমানবন্দর এলাকায় খাবার ও পানি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকায় ফ্লাইট ছাড়ার 8 ঘন্টা আগেই বিমানবন্দরে উপস্থিত হতে হচ্ছে বিদেশগামী যাত্রীদের। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে আসার সময় পথেই থাকতে হয় 6 থেকে 7 ঘন্টা। কোনো কোনো জেলা থেকে আসতে চলে যায় পুরো দিনও। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করায় খাবার ও পানি সংকটে পড়েন অনেকেই। বাধ্য হয়ে আশপাশের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খান তারা। এদিকে বাসা থেকে খাবার এনেও ঠিকমতো খেতে পারছেন না বলে জানান অনেকে। বাসাতে খাবার নিয়েছি, খাবার যে মাত্র খাইলাম সেও বহুত কষ্ট করে। সকাল ভোর 5টা বাজাইছি, করোনাটিস বাইরে করছে, এনে করোনাটিস কিন্তু কত যে হরানি ভাই, বসার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, প্রস্রাবের জায়গা নাই। রাত 9:30 ফ্লাইট, তখন আমরা এখন খানা খাই 2টার ভিতরে আমরা এয়ারপোর্টে ঢুকবো। তাই এখানে আসছি, এয়ারপোর্টের পাশে এখানে হোটেল আছে, এখানে খালাম। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও কাতারগামী যাত্রীদের মধ্যে কলেরা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ায় দেখা দেয় উদ্বেগ। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দেশ দুটি। এ অবস্থায় বিমানবন্দরের বাইরে খাবার নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানবন্দরের বিভিন্ন জায়গায় আশেপাশে রেলওয়ে স্টেশন বা হাইওয়েতে তারা খাবার দাবার খাচ্ছে 3-4 ঘন্টা আগে বা 5-6 ঘন্টা আগে। সেগুলো একটু আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে হবে আর কি। ইন এনি কেস এটা আমাদের নলেজে আসছে এবং আমরা অলরেডি কিছু জিনিস ইজ আউট করে দিছি। আগে যেরকম ডাবল লাইন হতো, এখন আর ডাবল লাইন হবে না। আমরা বলে দিছি হেলথের ওনারা আর ওই আপনার কোভিড সার্টিফিকেটের জন্য ব্লক করবে না। কলেরা ব্যাকটেরিয়ার উৎস খুঁজতে বিমানবন্দর এলাকার রেস্টুরেন্টগুলোর খাবার ও পানি পরীক্ষার পাশাপাশি নিয়মিত অভিযান শুরু করেছে সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রশ্নে আলোচনা শুরুর প্রস্তাব পাঠিয়েছে মিয়ানমারের সেনা সরকার। শিগগিরই প্রত্যাবাসন নিয়ে নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বন্ধু দেশের সহায়তায় বহুমাত্রিক আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি। প্রথমে করোনা মহামারীর প্রকোপ, পরে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে থমকে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনা। চীনের মধ্যস্থতায় গত ফেব্রুয়ারিতে ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়। এ অবস্থায় ঢাকা নেপিদোর আলোচনা প্রশ্নে সুখবর জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী আমাকে কি পাঠিয়েছেন, নিউ ইয়র্কের মেসেজ দিয়েছেন। সো দিস ইজ সামথিং নিউ, যারা একটা খাতির যত্ন করার চেষ্টা করছেন। তবে আলোচনা হয়েছে, আলোচনা শুরু করার একটা আলোচনা হয়েছে। এইটা ওদের উপর নির্ভর করে, ওরাই ডেট দেয়, তারা যখন ডেট দেবে আমরা রেডি, আমরা সবসময় রেডি। মিয়ানমারের সঙ্গে বৈঠক না হলেও রোহিঙ্গাদের ফেরাতে সোচ্চার অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই নিয়ে জাতিসংঘে নানা পর্যায়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে চলছে কূটনৈতিক তৎপরতা। বন্ধু দেশগুলোকে বলছে তোমরা আমাদের সাহায্য করো, এবং সাম পিপুল আর শোয়িং সাম, অনেকেই সিম্প্যাথি দেখিয়েছে, কেউ কেউ বলছে আমরা সাহায্য করব। তো ওইটা তো আমরা একটা উইল ট্রাই আওয়ার বেস্ট। 2017 সালে সূচি সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। সেখানে যে সরকারি ক্ষমতায় থাকুক, চুক্তি বাস্তবায়নে তারা দায়বদ্ধ বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রাখাইনে থাকা রোহিঙ্গাদের দুর্দশা বেড়েছে কয়েক গুণ। জান্তা বাহিনীর আরোপিত নানা বিধিনিষেধ ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যে দিন কাটছে মুসলিম সংখ্যালঘুদের। এদিকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা গ্রামবাসীদের সম্পৃক্ততা বাড়ার দাবি করে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জান্তা সরকার।
দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে যাওয়া নিষিদ্ধ হলেও গ্রেপ্তারের ভয়ে এখনও পালানোর চেষ্টা করছে গ্রামবাসী। নভেম্বরে রাজ্য ছেড়ে পালানোর সময়ে একটি নৌকা থেকে ৩৩ শিশুসহ ২০০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনী। পরে সবাইকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জান্তা সরকারের বিরোধিতা শুরু করেছে মিয়ানমারের সরকারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। বেশিরভাগ ডাক্তার কাজে যোগ না দেওয়ায় দেশটির স্বাস্থ্যসেবায় ব্যাপক ধস নেমেছে। বান্দরবানের নাইখংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। ভোরে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন নূর নাজিমুল্লাহ, আমানুল্লাহ ও খাইরুল। তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। র্যাব জানায় আটককৃতরা মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র নিয়ে আসত। তারা সীমান্তবর্তী বন জঙ্গলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছিল। র্যাব আরও জানায় এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। অস্ত্র পাচার রোধে বৃহস্পতিবার গভীর রাত থেকে অভিযান শুরু করে র্যাব। পরে ভোরে কাঠুরিয়া বেশে ৪ জনকে চলাচল করতে দেখে সন্দেহ হয়। এদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে 2টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ সময় অপর 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে তারা। অভিযান শেষে রোহিঙ্গাদের কাছ থেকে 8টি দেশি বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। যে জ্বালানি কাঠের বোঝা ছিল, যেগুলো ফেলে তারা পালিয়ে যেতে উদ্যত হয়েছিল, সেই জ্বালানি কাঠের বোঝাগুলো দেখে আমাদের সন্দেহ হয় এবং আমরা সেগুলো তল্লাশি করি। তল্লাশি করে আমরা দেখি যে সেগুলোর ভিতরে অত্যন্ত সুকৌশলে অভিনব পন্থায় তারা এই অস্ত্রগুলো পরিবহন করছিল। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় সকালে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। মধুপুরগামী পিকআপ ভ্যানের সাথে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় 3 জন নিহত ও 2 জন আহত হন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। নতুন বছরেও স্বস্তি মিলছে না বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, চড়া মুরগি ও ডালের দামও। তবে সরবরাহ ভালো হওয়ায় কমেছে সবজির দাম। এদিকে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব করলেও আপাতত দাম বাড়াচ্ছে না বলছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর নিত্যপণ্যের বাজারে সুখবর ছিল না, যার রেশ রয়ে গিয়েছে নতুন বছরেও। বছরের প্রথম সপ্তাহ থেকে চিন্তা বাড়াচ্ছে চালের দাম। মোটা চালের দাম না বাড়লেও চড়া সরু চালের দাম। গত সপ্তাহে প্রতি কেজি নাজিরশাইল 65 থেকে 67 টাকায় কেনা গেলেও এখন তা প্রায় 70 টাকা। মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা দরে। মাঝে মাঝে বাজারের মনিটরিংগুলো করে, ওইগুলো কিছু আর তৎপর হলে মনে হয় সেন্টিংটা একটু নষ্ট হতে পারে। এটি নতুন বছর অনেক দাম বেশি। এই যে নতুন বছর পড়ছে না, আজকে প্রায় 7 তারিখ, অনেক দাম, সব জিনিসের দাম বেশি। এভাবে মানুষের জন্য মানে কষ্টকর হয়ে যাবে। এক সপ্তাহ ধরেই স্বস্তি নেই মুরগির বাজারে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা আর সোনালী মুরগির কেজি 300 টাকা। নতুন করে দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়ায় চোখ রাঙাচ্ছে ভোজ্য তেলের দাম। তবে আপাতত বাজারে সয়াবিন তেলের দাম আগের মতোই 160 টাকা লিটার থাকছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা আগে মূল্য যে নির্ধারণ পদ্ধতি, এটা আমরা রিভিজিট করব। এটা রিভিজিট করার পরে আমরা আসলে মূল্য কি হবে কম বেশি সেটা আমরা ডিক্লেয়ার করব। আপাতত সেই মূল্যেই চলবে, কারণ হলো যে 160 টাকা আমরা নির্ধারণ করেছি। এদিকে শিম, মূলা, বাঁধাকপি সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 40 টাকার মধ্যে। দাম কমে নতুন আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তম দিনে পা দিয়েছে 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে সকাল থেকে ক্রেতা দর্শনার্থীরা আসছেন মেলা প্রাঙ্গণে। বড়রা 40 আর অপ্রাপ্ত বয়স্করা 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করছেন মেলায়। দর্শনার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন, টুকটাক কেনাকাটাও করছেন। বিক্রেতারা বলছেন প্রত্যাশার চেয়ে ভালো বেচা বিক্রি হচ্ছে। আগারগাঁওয়ের মতো না হলেও সামনে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। তবে মেলায় এখনও অনেক স্টলে নির্মাণ কাজ শেষ হয়নি। ছুটির দিনে মেলা সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মেলার আরো খবর জানাতে পূর্বাচল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, আজ তো ছুটির দিন, শুক্রবার জুমার দিন, এই মুহূর্তে মেলায় লোক সমাগম কেমন দেখছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? বিক্রেতারা কি বলছেন?
জি দেখুন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু আজকে সপ্তম দিনে এসে পা দিয়েছে এবং সপ্তম দিনে কিন্তু আমরা প্রথম থেকেই মূলত মেলা পর্যবেক্ষণ করছিলাম। মেলাতে কিন্তু 10টার দিকে খুলে দেওয়ার পর কিন্তু দেখা গেছে যে ক্রেতা এবং দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছিলেন এবং আস্তে আস্তে কিন্তু সেই ভিড়টা কিন্তু মেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তে থাকে। এবং আমরা যেটি দেখেছি যে মেলাতে কিন্তু ঢাকা আগারগাঁয়ে যে মেলা হতো সেইখানের তুলনায় কিন্তু এখানে প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যে এখানে স্টল সংখ্যা প্রায় এখানে 227টি স্টলের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু যদিও কিছু কিছু স্টল কিন্তু এখনও সে অনুযায়ী প্রস্তুত হয়নি, তারপরও যে যতটুকু রাখা হয়েছে এর মধ্যে বলা যায় যে সার্বিকভাবে 80% কাজ কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এবং এই সকাল থেকে কিন্তু আমরা মূলত দেখছিলাম যে যারা ক্রেতা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু মূলত বয়স্করা যারা আছেন তারা কিন্তু 40 টাকা টিকিট কেটে এবং অপ্রাপ্ত বয়স্করা 20 টাকা টিকিট কেটেই কিন্তু মূলত মেলায় প্রবেশ করছিলেন। এবং মেলাতে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে দেখা যায় যে এখানে কিন্তু ইলেকট্রনিক্স পণ্যর পাশাপাশি কিন্তু ফার্নিচার এবং গৃহস্থলী পণ্যের যে চাহিদা সেটি কিন্তু বেশ লক্ষণীয়। পাশাপাশি কিন্তু এখানে যে পোশাক জাতীয় যেসব পণ্যগুলো রাখা হয়েছে, বিভিন্ন যে পাটজাত পণ্য প্লাস হচ্ছে যে চামড়াজাত পণ্যের যে ডাইভার্সিফিকেশন, সেই প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু মেলায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি যে প্রথমের দিকে কিন্তু মেলা নিয়ে বেশ শঙ্কার মধ্যেই ছিলেন যে আসলে বিক্রেতারা কিন্তু বেশ শঙ্কার মধ্যেই ছিলেন যে আসলে এখানে কতটুকু বেচা বিক্রি হবে। এবং কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রেতারা বেশ আশাবাদী হয়ে উঠেছেন, যে যেহেতু আজকে যে মেলার যে ভিড় এবং সার্বিক অবস্থা সেটি দেখে কিন্তু বিক্রেতারা কিন্তু বেশ আশাবাদী। কারণ সামনের দিনগুলোতে তারা যেটি বলছিলেন যে সামনের দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং তাদের যে বেচা বিক্রি কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে তারা মেলায় এসেছেন সেটি পূরণ হবে। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আহমেদ। 2 বছর ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি, এতে নানা ভোগান্তিতে পড়ছেন অনেক শিক্ষক। করোনা পরিস্থিতি সহ নানা কারণে বদলির কাজ থেমেছিল, তবে শিগগিরই এই জট কেটে যাবে বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন প্রায় 4 লাখ। আগে শিক্ষক বদলি করা হতো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে। নির্দিষ্ট 3 মাসে বদলি হওয়ায় চাপ থাকতো অনেক বেশি। সেই সঙ্গে বদলিতে নানা অনিয়মের অভিযোগও ছিল। এ অবস্থায় সংকট কাটাতে অনলাইনে সারা বছরই বদলি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও 2 বছরে তা বাস্তবায়ন হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে বদলি কার্যক্রমটা অনলাইনের মাধ্যমে হবে, এজন্য আমরা আশান্বিত ছিলাম, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে অনলাইনে আবেদনের সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, চলছে শেষ মুহূর্তের কাজ, শিগগিরই শুরু হবে বদলি কার্যক্রম। এটি পাইলটিং করার জন্য আমরা একটি উপজেলাকে বেছে নিয়েছি। সেই পাইলটিংটা আমরা করতে পারিনি কোভিড পরিস্থিতির কারণে। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক থাকলে আমরা হয়তো ওই যে কোনো মুহূর্তে আমরা পাইলটিংটা করে আমরা সফটওয়্যারটা টেস্ট করে আমরা অনলাইনে চলে যেতে পারবো। মহাপরিচালক আরও বলছেন সফটওয়্যারটি চালু হলে বন্ধ হবে সব অনিয়ম, ভোগান্তি ছাড়াই বদলির সুযোগ পাবেন শিক্ষকরা। অনেকেই আছেন যে তাদের বদলিটা খুবই দরকারি হয়ে পড়েছে, আমি এটা ফিল করি ব্যক্তিগতভাবে, কিন্তু সফটওয়্যার ছাড়া যদি আমরা এটি করতে যাই সেক্ষেত্রে যে হয়রানিমূলক কাজকর্ম বেশি বেড়ে যাবে। নতুন সফটওয়্যারে শিক্ষক এবং বিদ্যালয়ের সব তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকায় শুধু বদলির স্থান এবং কারণ সিলেক্ট করেই আবেদন করা যাবে। মাসিক রিটার্ন, চাকরি বইয়ের ফটোকপি ইত্যাদি সংযোজনের প্রয়োজন হবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদোন্নতি জটিলতা সহ শিক্ষা ক্যাডারের নানা সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। সকালে ঢাকা কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জরুরি সাধারণ সভায় এই আহ্বান জানানো হয়। শিক্ষা প্রশাসনের কর্মকর্তা সহ সারা দেশের বিভিন্ন কলেজের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এ সময় দাবি জানানো হয় শিক্ষা প্রশাসনের বড় পদগুলোতে জ্যেষ্ঠতার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয়। এসব দাবি পূরণে সমিতি কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। কেউ শিক্ষা ক্যাডারের চেইন ভাঙার চেষ্টা করবেন না, আমরা সেটি হতে দেব না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1993-94 সেশনে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মিলিত হয়েছেন তাদের প্রাণের শিক্ষা মিলনায়তনে। শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে পালিত হয় পুনর্মিলনী। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনী কার্যক্রম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে ক্রেস্ট প্রদান করেন শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। পুনর্মিলনীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ। দেশে বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে ওঠেন আনন্দ আড্ডায়। রাজধানীর গ্রিন রোডের আরএইচ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সকাল 10:30টার দিকে আরএইচ টাওয়ারের 5ম তলায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে একটি স্টোর রুম থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় 15 তলা ভবনটির 8 তলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ও অন্য তলাগুলোয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল রয়েছে। এর আগে ভবনটিতে আরও 2বার আগুন লেগেছিল বলে জানায় তারা। একদম কোণার মধ্যে ওয়েস্টেজ স্টোর, সেই যেটার মধ্যে আপনার কিছু পুরাতন চেয়ার, তারপরে অন্যান্য মালামাল এগুলো রাখা ছিল। তো এইগুলোর মধ্যে আগুন লেগেছিল, যার জন্য প্রচুর পরিমাণ ধোঁয়া হয়েছিল এবং সেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। ধোঁয়াটা ভিতরে ঘুরপাকে একবারে গেট পর্যন্ত চলে আসছিল। তো যাই হোক, এই আগুনটা আইডেন্টিফাই করতে আমাদের মেনলি বেশি সময় লেগেছে। তারপরে আগুন নির্বাপন করতে বেশি সময় লাগে। আজও উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রকোপ রয়েছে। দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের জীবন। শীত বস্ত্রের অভাবে দুর্ভোগের পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এছাড়া রোগ ব্যাধি বাড়ছে গবাদি পশুরও। এদিকে কুয়াশায় বোরো, বীজ তলা সহ বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা। কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোনো যাত্রী এই অটোতে উঠতে চায় না, কারণ এটা গাড়ি রানিং গেলে যাত্রীরা থাকতে পারে না ঠান্ডায়। ঠান্ডার জন্য আমরা গরিব মানুষ, কোনো সময় বাইরে বাড়াইতে পারি না, কৃষি কাম করি খাই। শীতে কোনো রাস্তাঘাট কোনো দেখাই যায় না। আমরা যে শ্রম দেবো সেটা মনে করুন কোনো ব্যবস্থা নেই। ভারতের সর্বোচ্চ আদালতে আটকে আছে ফেলানি হত্যা মামলা। দীর্ঘ 11 বছর পরও ন্যায় বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন স্বজনেরা। দুদফা বিচারে আসামি অমিয় ঘোষ খালাস পাওয়ায় ভারতের সুপ্রিম কোর্টে ফেলানির বাবার করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে। বাংলাদেশ সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদে ফেলানি হত্যার 2 বছর পর 2013 সালে বিএসএফের সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয়। ওই বছরই তাকে খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত। পরে 2015 সালে পুনর্বিচারেও খালাস পান অমিয় ঘোষ। রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় সেদেশের সুপ্রিম কোর্টে রিট করেন ফেলানির বাবা। কিন্তু দীর্ঘদিনেও বিচার না পাওয়ায় হতাশ পরিবারের সদস্যরা। অমিয় ঘোষ দালাল এরা মিলে আমার মেয়েটাকে তানছানা করে শাস্তি দিয়া, কত কষ্ট করে তারা বেড়া ঝুলিয়া কত কিভাবে মারলো। আমার মেয়ে কত পানি পানি করে চিল্লাইছে, কিন্তু কেউ পানি দেয় নাই। 11 বছর হয়ে গেল আমার আপুকে গুলি করে হত্যা করে মেরে ফেলেছে। সেই অমিয় ঘোষের আমার বিচার চাই। ফেলানি হত্যার বিচার না হওয়ায় এখনও সীমান্তে হত্যা থামছে না বলে মনে করেন সীমান্তবাসী। বিচার ঠিক মতন করলে হয়, তাহলে মানুষ এইরকম করে বর্ডার গুলি গুলি মারিলে হয়। আইনজীবীরা বলছেন রিট নিষ্পত্তি হলে ন্যায় বিচারের সম্ভাবনার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে আসতে পারে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশনা। ভারত রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি অন্ত্যটি গৃহীত হয়েছে এবং আগামী দিনে পূর্ণাঙ্গ শুনানির ভিত্তিতে একটা ফলাফল আসবে। সেক্ষেত্রে আমি আশা করি যে একটা বিবেচনা প্রসূত কতগুলো সিদ্ধান্ত আসতে পারে। 2011 সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ফেলানি। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে মরদেহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনার নতুন ধরন ওমিক্রনকে মারাত্মক হুমকি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে মৃত্যু ঝুঁকি কম থাকলেও দ্রুত সংক্রমিত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার শঙ্কা জানিয়েছে সংস্থাটির প্রধান। এদিকে বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা 30 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 25,10,000 রোগী। একদিনে মৃত্যু হয়েছে 7,134 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 54,90,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 2,143 জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে। নতুন রোগী মিলেছে 7.5 লাখ। ফ্রান্সে 2,61,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ায় একদিনে মারা গেছে 802 জন। ভারতে একদিনে 1,14,000 রোগী শনাক্ত হয়েছে। 7 মাস পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। প্রাণহানি হয়েছে 3 শতাধিকের। ইটালি থেকে ভারতের অমৃতসরে আসা একটি চার্টার্ড বিমানের 125 জন যাত্রীর দেহে করোনা শনাক্ত হয়েছে। ইটালিতে একদিনে 2,19,000 নতুন শনাক্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 70 লাখ। কাজাখস্তানে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় 18 পুলিশ সহ বহু মানুষ নিহতের কথা জানাচ্ছে গণমাধ্যম। আহত 1000-এর মধ্যে হাসপাতালে ভর্তি 400-রও বেশি মানুষ। এ পর্যন্ত গ্রেপ্তার 2,298 জন। এদিকে দেশটিতে পৌঁছেছে রাশিয়ার সেনা। এলপি গ্যাসের দাম দ্বিগুণ করার প্রতিবাদে রোববার কাজাখস্তানে শুরু হয় সরকারি বিরোধী আন্দোলন। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড ও জলকামান ছুড়লে শুরু হয় সহিংসতা। জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি সরকারের দুর্নীতি ব্যর্থতার অভিযোগ সামনে আসায় আরও অবনতি হয় পরিস্থিতি। বুধবার রাতে আলমাটি শহরের বিক্ষুব্ধদের দখলে থাকা একটি সরকারি দপ্তরে পুলিশ অভিযান চালালে মৃত্যু হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী। আহত হয় অনেকে। নিরাপত্তা বাহিনী জানায়, বিক্ষোভকারীরা শহরের থানা দখলের চেষ্টা করলে অভিযানে নামেন তারা। এতে মারা যান বেশ কয়েকজন দাঙ্গাকারী। বৃহস্পতিবার শহরের 3টি প্রশাসনিক ভবনে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আলমাটির বিমানবন্দর সহ বেশ কিছু সরকারি ভবন রয়েছে বিক্ষোভকারীদের দখলে। এ অবস্থায় কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে এরই মধ্যে দেশটিতে মোতায়েন হয়েছে রাশিয়ার সেনা। জারি আছে জরুরি অবস্থা ও কারফিউ। সারা দেশে বন্ধ ইন্টারনেট সেবা। এর আগে বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। জানান নিজের অনড় অবস্থানের কথা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ইউপি নির্বাচনের খবর। বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাইহাটা কেন্দ্রে সংঘর্ষে নিহত 4 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। আর প্রার্থী নির্বাচনী এজেন্ট কুলসুম বেগম সহ 2 জন মারা গেছেন গুলিতে। বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরে তথ্য জানিয়েছেন ফরেনসিক বিভাগের একজন শিক্ষক। বুধবার ওই কেন্দ্রে ভোট গণনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীর বেশ কিছু সমর্থক হামলা চালান নির্বাচনী কর্মকর্তাদের উপর। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ দাফন করা হয় গতকাল। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। ময়নাতদন্তের ফরেনসিক বিভাগের একজন শিক্ষক যেমনটি জানিয়েছেন যে নিহত 4 জনের মধ্যে 2 জনের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। ওই শিক্ষক আর কি জানিয়েছেন? যেটি তিনি আমাকে বলেছেন যে একজন কপালে গুলি লাগাচ্ছে, অর্থাৎ মাথায় একজনের গুলি লেগেছে আর একজনের বুকে গুলি লেগেছে, আর বাকি 2 জনের শরীরে ধারালো অস্ত্র বলতে তিনি যেটি মনে করছেন যে এটি ধারালো চাকু দিয়ে তার গলায় বা তার আশেপাশে আঘাত করার কারণে 2 জনের মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর ঘটনাটি এখানে এখন প্রশ্নের একটি দেখা দিয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বলছেন। কারণ ওইখানে যারা বিক্ষোভ করছিলেন তারা সবাই প্রার্থীর সমর্থক অথবা কর্মী হিসেবে বিক্ষোভ করছিলেন, আর প্রতিপক্ষ হিসেবে ছিলেন সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সেখানে কিভাবে ধারালো অস্ত্রের আঘাতে 2 জনের মৃত্যু হলো, এই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে তদন্তকারী কর্মকর্তা সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। আর আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে ঘটনাটি ঘটেছে একই রকম প্রস্তুতি, অর্থাৎ একটি নির্বাচনী কেন্দ্রের সহিংসতার প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল বেশ কয়েকটি কেন্দ্রে। একটি কেন্দ্রে 17 বস্তা পাথর পাওয়া গেছে, যে ধরনের পাথর সাধারণত রেল লাইনের পাশে ব্যবহার করা হয়। সেখানে ধারালো অস্ত্র পাওয়া গেছে, বেশ কিছু ধারালো অস্ত্রের পাশাপাশি লাঠি
হুমকিও পাওয়া গেছে। এসব নিয়েই নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এখন এই নির্বাচনকে কেন্দ্র করে। কারণ আপনি জানেন যে নির্বাচন কেন্দ্রের আশেপাশে হঠাৎ করে স্টেশন এলাকা থেকে পাথর আনা বা রেল লাইন থেকে পাথর আনা এত সহজ বিষয় না, একটি নতুন নামদার কিনে নিয়ে আসাও এত সহজ না। সব মিলে এইখানে এখন প্রশ্ন দেখা দিয়েছে যারা মারা গেছে তাদের ভেতরে অন্য কেউ ছিল কিনা যারা এই নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারে, সমস্যা তৈরি করতে পারে। এবং এই মৃত্যুর দুটি ঘটনা অর্থাৎ ধারালো অস্ত্রের মৃত্যুর ঘটনাটি এখন সেই প্রশ্নের একটি উদ্বেগ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। বগুড়া থেকে ইউপি নির্বাচনের সহিংসতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্রাইস্ট চার্চে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। যদিও বৃষ্টি বাগড়ায় মাঠে যাওয়ার সুযোগ হয়নি টাইগারদের। জিম সেশনে ব্যস্ত সময় কাটিয়েছে মিরাজ, এবাদত, তাসকিনরা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য আর বাকি একদিন। মঙ্গানুই টেস্টে এবাদত, তাসকিনদের পেস তাণ্ডবে ইতিহাস গড়ে টাইগাররা। ক্রাইস্ট চার্চ টেস্টেও ধারাবাহিক হওয়ার লক্ষ্য। চোটের কারণে জয় ছিটকে যাওয়ায় ভাগ্য খুলতে পারে নাইম শেখের। অভিষেকের অপেক্ষায় থাকা এই ওপেনারও প্রস্তুত করছেন নিজেকে। ব্যাটিংয়ে আস্থা দিতে শান্ত মুমিনুলরাও প্রস্তুত করছেন নিজেদের। রোববার ক্রাইস্ট চার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ নেবে টিম টাইগার্স। প্রথম টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে মুমিনুলের দল। শুধু পারফর্ম করলেই হবে না, জাতীয় দলে ফিরতে ভাগ্যকেও পাশে চান ইমরুল কায়েস। ক্যারিয়ারের অনেকটা সময় দুর্ভাগ্যের শিকার হলেও এসব নিয়ে ভাবতে চান না অভিজ্ঞ এই ওপেনার। জাতীয় দলে ফেরাটা চ্যালেঞ্জিং, তারপরও আরেকবার প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন ইমরুল। এবছর জাতীয় দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে দিতে চান সেরাটা। ইমরুল কায়েস বাংলাদেশের ক্রিকেটে দুর্ভাগা এক ক্রিকেটার। পারফর্ম করেও যিনি অজানা কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন, নির্বাচকদের গুডবুক থেকে জায়গা হারান। গত কিছুদিন ধরে ইমরুলের নাম উচ্চারিত হচ্ছে জোরে সোরে। কারণটা সাম্প্রতিক সময়ে ওপেনারদের ব্যর্থতা। আমি আসলে আপনাকে জাতীয় দলে দেখতে চাই, ওয়ানডেতে দেখতে চাই। সেখানে বিসিবির সভাপতি বলেছেন যে আসলে আপনাকে পারফর্ম করে দলে ফিরতে হবে। তো সেই কথা অনুযায়ী আপনি আসলে নিজে কি প্ল্যান করছেন আপনি জাতীয় দলে ফেরার জন্য? দেখুন, জাতীয় দলে ফিরতে গেলে তো অবভিয়াসলি পারফর্ম করা লাগবে। পারফর্ম ছাড়া তো আসলে কেউ আর জাতীয় দলে মানে কামব্যাক করতে পারবে না। আমার ক্ষেত্রেও সেম জিনিস, আমিও চেষ্টা করতেছি আবার ডোমেস্টিক দিয়ে ভালো খেলা। প্রত্যেকটা প্লেয়ারে যে সব টুর্নামেন্টই ভালো খেলবে তা না, বাট আমি সবসময় আমার প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করতেছি। প্রত্যাবর্তনে ইমরুলও নিচ্ছেন চ্যালেঞ্জ। 2022 সালে ঠাসা সূচিতে দেশে বাইরে টানা সিরিজ, বিসিএল এর ওয়ানডে ফরম্যাট ও বিপিএলে পারফর্ম করলে ভাগ্য খুলতে পারে অভিজ্ঞ ওপেনারের। প্রত্যেকটা টুর্নামেন্টই প্রত্যেকটা প্লেয়ারের জন্য সবাই চায় পারফর্ম করার জন্য। কেউ মাঠে চায় না যে আমি গিয়ে খারাপ খেলি। সো আমিও সেই চেষ্টাটাই করে যাচ্ছি এবং করে যাব। বাকিটা পুরোটাই ডিপেন্ড করে আমার লাক বলেন বা ক্রিকেটের লাক তো অবশ্যই লাগে, লাকের উপরে। পারফর্ম করেও জাতীয় দলে ঢুকতে পারছেন না, আপনার কাছে কি মনে হয় ওভারঅল আসলে আপনার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বা ওভারঅল যদি চিন্তা করা হয় একটু ইনজাস্টিস হয়ে গেছে? ভাই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আসলে আর কথা বলতে চাচ্ছি না। কারণ আমি আপনাকে ফার্স্টে বলছি, নতুন বছর নতুন করে সব কিছু শুরু করতে চাচ্ছি। কি হয়েছে না হয়েছে এগুলা পিছনে চলে গেছে, এগুলা নিয়ে আসলে এখন আর চিন্তা করে লাভ নেই। এক যুগেরও বেশি সময় জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, কিন্তু এখনও প্রমাণের চ্যালেঞ্জ নিতে হয় ইমরুলকে। টাইগার ওপেনার দমতে চান না, কঠিন চ্যালেঞ্জে জয়ের মঞ্চে নিজেকে দেখতে চান আবারও। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে 2 ম্যাচ পর আবারও পয়েন্ট ভাগাভাগি ইউভেন্টাসের। ঘরের মাঠে পিছিয়ে থেকেও নেপোলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে অ্যালেগ্রির শিষ্যরা। আলিয়ান্স স্টেডিয়ামে নতুন বছরের প্রথমে মুখোমুখি দুই দল, আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ের আভাস। বল পজিশনে এগিয়ে থাকা নেপোলির সাফল্য আসে প্রথম অন টার্গেট শটেই। বেলজিয়ান মেরটেন্সের কোনাকুনি শটে লিড নেয় অতিথিরা। বিরতির আগে সমতায় ফেরার সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেডরিকো কিয়েসার জোরালো শটে স্বস্তি ফেরে স্বাগতিকদের। 20 ম্যাচে 10 জয় ও 5 ড্রতে পঞ্চম স্থানে ইউভেন্টাস। সমান ম্যাচে 12 জয় ও 4 ড্রতে 3-এ রয়েছে নেপোলি। নোভাক জোকোভিচ ইস্যুতে উত্তপ্ত টেনিস বিশ্ব। তবে অস্ট্রেলিয়ার অনড় অবস্থানে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বসেরা তারকার অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জোকোভিচের ভক্তরা অবস্থান নিয়েছেন ডিটেনশন হোটেলের সামনে। অন্যদিকে জোকোকে বন্দী রাখা হয়েছে বলে যে অভিযোগ তা অস্বীকার করেছে দেশটির প্রশাসন। নোভাক জকোভিচকে নিয়ে তৈরি সংকটের মাঝেও এগিয়ে চলছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি। দিন দশেক সময় নেই, একে একে আসতে শুরু করেছে বিশ্বের টেনিস তারকারা। তবে করোনা টিকা না থাকায় ভিসা বাতিলের পর জোকোর ঠাঁই হয়েছে ভিসা ডিটেনশন হোটেলে।
সার্বিয়ান টেনিস সুপারস্টারের ভিসা বাতিলের ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনও শুরু হয়েছে। পাল্টাপাল্টি বক্তব্যও দিয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী। টুর্নামেন্ট কমিটির সবুজ সংকেতের পরও দেশটির এমন সিদ্ধান্তে ডিটেনশন হোটেলের সামনে প্রতিবাদ সমাবেশে নেমেছে জকো সমর্থকরা। এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা জটিলতার চেয়ে বড় বিষয় ইমিগ্রেশন, যেখানে তাদের কিছু শর্ত থাকে, সেটা পূরণ না হলে বর্তমান পরিস্থিতিতে দেশে ঢুকতে দেয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও টেনিস অস্ট্রেলিয়ার যে চিঠি প্রকাশ করা হয় সেখানে স্পষ্ট বলা আছে ভ্যাকসিনের বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন আটকে রাখা হয়েছে সার্বিয়ান এই মহাতারকাকে। জোকোর বাবাও বলেছেন তেমনটা, তবে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ যা অস্বীকার করেছে। ওরা কার্যত বন্দী করে রেখেছে নোভাককে। ওকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি পুরো সার্বিয়া এবং সার্বিয়ানদেরও আটক করেছে। শুরুতেই বলতে চাই, জকোভিচকে অস্ট্রেলিয়ায় বন্দী রাখা হচ্ছে না। সে যে কোনো সময় চাইলে অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন। নিয়ম অনুযায়ী কোভিড ভ্যাকসিন না দিলে, কেন দেয়া হয়নি তার মেডিকেল রিপোর্ট দেখালে আমরা তাকে অনুমতি দিব। গত বছর থেকেই কোভিড ভ্যাকসিনের বিপক্ষে নোভাক জকোভিচ। ইতিমধ্যে আইনি লড়াই শুরু করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে সোমবারের আগে ছাড় পাচ্ছেন না জকো, সেটা নিশ্চিত। যদিও অভিযোগ আছে ভিসা পেতে জকোভিচের জমা দেওয়া নথিপত্রের প্রক্রিয়া অনুসরণ করে আরও 3 খেলোয়াড় এরই মধ্যে প্রবেশ করেছে অস্ট্রেলিয়ায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। সংবাদের এ পর্যায়ে দেখবেন বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমান্তালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি। সেখানেও কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ পিএইচপি। বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে বিস্তৃত হয়েছে তাদের বিভিন্ন ব্যবসা। স্বাধীন বাংলাদেশ আর পিএইচপি শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবসার বয়স প্রায় সমান। 50 বছরে গড়ে তুলেছেন 34টি শিল্প কারখানা ও প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে 12,000-এর বেশি মানুষের। বার্ষিক টার্নওভার প্রায় 6,000 কোটি টাকা। ব্যবসা শুরুর পুঁজি ছিল মাত্র 1,483 টাকা। ছাত্র জীবনে দিনের বেলা চাকরি করতাম, রাত্রে লেখাপড়া করতাম। ভাত পাকের সাথে 2টা গোল আলু আর একটা ডিম দিতাম, তো একই সাথে ওইগুলিও সিদ্ধ হয়ে যেত, সময় অনেক বাঁচত। তো ওই থেকে জীবনের শুরু। 65 সালের 19শে মার্চ আমি চট্টগ্রামে আসি। 163 টাকা বেতনের চাকরি নিয়ে আসলাম। আমাদের দায়িত্ব ছিল প্রত্যেককে কমপক্ষে 4টা ডকুমেন্ট হ্যান্ডেল করা ডেইলি। তো আমি আল্লাহর মধ্যে 22টা থেকে 25টা করতাম, আর ব্যাংক আমাকে টাকা দিচ্ছি এই সময়টুকুর জন্য। সুতরাং এর মধ্যে আমি যতটুকু ম্যাক্সিমাম পারি আমি করব। দেশ স্বাধীন হয়ে গেল, চাকরি ছেড়ে দিলাম। 1483 টাকা ক্যাপিটাল ব্যবসা শুরু করলাম। তেল, চিনি, চাল, কাপড়, শিশুখাদ্য, যন্ত্রপাতি সহ নানা রকম পণ্য আমদানির ব্যবসার লাভে 1 দশকে বড় অঙ্কের পুঁজি করেন সুফি মিজানুর। বন্ধুর সাথে অংশীদারিত্বে করা আমদানি ব্যবসার পাশাপাশি আরও বড় স্বপ্ন নিয়ে 80-র দশকে শুরু করেন জাহাজ ভাঙার কারখানা। আমার ওয়াইফের বড় ভাই রুকুনুদ্দিন আলহাজ রুকুনুদ্দিন মোল্লা সাহেব, আমরা 2জন স্কুলের ফ্রেন্ড ছিলাম। আমরা 2 বন্ধু একসাথে ব্যবসা শুরু করলাম 82-তে। এরপরে আমরা সমস্ত মিল ফ্যাক্টরি 2 বন্ধু একসাথে করলাম ঢাকাতে। সব ব্যবসায়ী চলছিল বাল্যবন্ধুর সাথে অংশীদারিত্বে। 1999 সালে ভাগাভাগি করে পাওয়া কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে শান্তি, সুখ ও সমৃদ্ধি শব্দগুলোকে ধারণ করে যাত্রা শুরু হয় পিএইচপির। 1999 সালে সংসার বড় হয়েছে,
আমাদের আল্লাহ আমার 7 ছেলে 1 মেয়ে, ওনার 6 ছেলে। আমরা আপোষের মধ্যে ভাগযোগ হইয়া ঢাকার জিনিস সোনাকে দিয়ে দিলাম, এইখানের জিনিস আমরা নিয়ে আমাদের ভাবে আমরা কাজ করতেছি, ওদের ভাবে ওরা কাজ করতেছে। সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং এখন গোটা এশিয়ার অন্যতম পরিবেশ বান্ধব কারখানা, যা পেয়েছে মেরিটাইম অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক স্বীকৃতি। $6 লাখ জাহাজ ভাঙার মধ্য দিয়ে শুরু করা প্রতিষ্ঠানের এখন বার্ষিক ব্যবসা 500 কোটির ওপরে। বছরে বড় বড় 8 থেকে 10টি জাহাজ ভাঙা হয় এখানে। ধাপে ধাপে স্বয়ংক্রিয় ও আধুনিক যন্ত্রের ব্যবহারে সুবিশাল ইয়ার্ডে কাজে যেমন গতি এসেছে, তেমনি কমেছে শ্রমিকদের কাজের ঝুঁকি। 1982 সালে আবার আব্বা একটা শিপ কেনে, যেটার ওজন ছিল 3000 টনের মতো, এবং ওইটার জন্য উনি $6 লাখ পে করেছিলেন। তখন থেকে যাত্রা শুরু। তখন আমাদের এখানে 200 থেকে 300 লোক কাজ করত। যখন আস্তে আস্তে আমাদের ভলিউম বাড়লো, আমরা 1 লাখ 1.5 লাখ টন বছরে রিসাইকেল করা শুরু করলাম, তখন আমাদের এখানে 3000 থেকে 3500 লোক কাজ করত। কাজটা মূলত ম্যানুয়ালি করা হতো। তো আমরা যেটা করলাম 2015 সাল থেকে ইয়ার্ডটা ডেভেলপ করা শুরু করলাম ইন্টারন্যাশনাল হংকং কনভেনশন আদলে, এবং ওইটার জন্য আমরা প্রায় $10 মিলিয়ন ইনভেস্ট করলাম। ট্রেডিশনাল ইয়ার্ডকে একটি ইন্টারন্যাশনাল ইয়ার্ডে আমরা কনভার্ট করলাম। 2005 সালে বড় অঙ্কের বিনিয়োগে দেশের প্রথম রিফ্লেক্টেড কাচের কারখানা পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। সীতাকুণ্ডে 29 একর জমিতে স্থাপিত দেশের প্রথম আধুনিক এ কারখানায় তৈরি হয় বিভিন্ন রকম গ্লাস। তৈরি হচ্ছে রূপালী কাচের প্রলেপে কাঁচের আয়না। দেশের নির্মাণ খাতে অ্যালুমিনিয়াম প্যানেলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই ইউনিটেরই আরেক প্রান্তে স্থাপন করা হয়েছে আলাদা কারখানা, যেখানে অ্যালুমিনিয়ামের খণ্ড খণ্ড বার থেকে কয়েক ধাপে তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের প্যানেল। আমরা খুব হাম্বল ওয়েতে শুরু করি 2005-এ ক্লিয়ার ফ্লোট গ্লাস দিয়ে। এরপরে আস্তে আস্তে আমরা ভ্যালু এডিশনের দিকে যাই, আমরা আয়না তৈরি করি। আমরাই পিএইচপি প্রথম বাংলাদেশে সিলভার মিরর তৈরি করে। এরপরে আমরা আরও কিছু ভ্যালু এডিশনের দিকে যাই, যেরকম টেম্পার্ড গ্লাস, টাফেন্ড গ্লাস, বেভেলিং, এজিং, গ্লাস ড্রিলিং। 2021 সালে আমরা বাংলাদেশে সর্বপ্রথম অফলাইন স্পাটারিং কোটিং টেকনোলজির রিফ্লেকটিভ কাচ তৈরি করছি। 2015 সালে পিএইচপি গ্রুপ দেশে গাড়ি সংযোজনে সাহসী উদ্যোগ নেয়। আমদানি করা গাড়ির বাজারে 2017 সালে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করে চমক দেখায় তারা। এক শিফটে বছরে 1200 গাড়ি সংযোজনের সক্ষমতা নিয়ে ব্যবসা করছে পিএইচপি অটোমোবাইলস। দেশে তৈরি হচ্ছে 3 মডেলের গাড়ি। দেশের মানুষ দেশে তৈরি গাড়িতে চড়বে, বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে। বাবার এমন স্বপ্ন পূরণে এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন ছোট ছেলে। আমরা প্রপার রিসার্চ করি এবং রিসার্চ করে দেখি যে না, এরকম একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য দরকার। 4 বছর আগে আমরা গাড়ি অ্যাসেম্বলিং ফ্যাক্টরি দিয়ে শুরু করি। আজকে আপনারা দেখছেন আমরা অ্যাসেম্বলি করছি এবং পেইন্ট করছি, এবং কিছু কিছু স্পেয়ার পার্টস আমরা নিজেরাই তৈরি করছি। বছরে 2.5 লাখ টন উৎপাদন ক্ষমতায় ফেনীতে গড়ে তুলেছেন সুবিশাল ঢেউটিন কারখানা। বিনিয়োগ করেছেন প্রায় 3000 কোটি টাকা। পিএইচপি টিন এখন পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। এবার দেশে প্রথমবারের মতো মৌলিক ইস্পাত কারখানা গড়ে তোলার পথে হাঁটছে তারা। কয়লা ও লোহার আকরিক থেকে তৈরি করা হবে ইস্পাত বার, যা ব্যবহার হবে ঢেউটিন তৈরির এইচআর কয়েল, সিআই শিট, রড, ফ্রিজ, গাড়ির বডির পাতের মতো বহু পণ্য উৎপাদনে। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদকে ভূষিত হয়েছেন সুফি মিজানুর। তিনি মনে করেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। মনহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভোজন নষ্ট হইল
হিংসা নিন্দা অহংকারে অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি, মূলে সবাই মানব জাতি আর জাতি নাই এ সংসারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে।